প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। যাই হোক, আজ আমাদের পাঠের বিষয় দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা। আজ পড়ব আমরা অধ্যায় 11, বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। তাহলে আজকের পাঠের বিষয় দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা। অধ্যায় 11, বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন। আমরা জানি বর্তমান পৃথিবীতে রাষ্ট্রগুলো কেউ একা একা চলতে পারে না। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের উপরে নির্ভরশীল, একে অপরকে সহযোগিতা করছে। সহযোগিতা ছাড়া বর্তমান পৃথিবীতে উন্নয়ন করা সম্ভব না। এই জন্য বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছে। তাহলে পরস্পরকে সাহায্য সহযোগিতা করার জন্য পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায় আঞ্চলিক সংস্থা গঠিত হয়েছে। আবার সমগ্র পৃথিবীকে সাহায্য সহযোগিতা করার জন্য গড়ে উঠেছে আন্তর্জাতিক সংস্থা। তাহলে আমরা কিছু আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থার নাম দেখি। আঞ্চলিক সংস্থা হচ্ছে কি কি দেখি। আঞ্চলিক সংস্থা, এরকম আঞ্চলিক যে সংস্থাগুলো রয়েছে সেগুলো হতে পারে দক্ষিণ এশিয়ার সার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপ অঞ্চলে ইইউ, আফ্রিকা অঞ্চলে OAU ইত্যাদি। এরকম আরো আছে। ঠিক তেমনি আন্তর্জাতিক সংস্থা দেখি আমরা। আন্তর্জাতিক সংস্থাগুলো দেখি আমরা। কিছু আন্তর্জাতিক সংস্থা রয়েছে সারা বিশ্বে, যেগুলো বিশ্বের উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দরিদ্র নিপীড়িত দেশকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এরকম কিছু আন্তর্জাতিক সংস্থা পৃথিবীতে রয়েছে। সেগুলো হতে পারে 1 নম্বর UN, ইউনাইটেড নেশনস, OIC ইত্যাদি। তাহলে আমরা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রকে সাহায্য সহযোগিতা করার জন্য বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে। এই সংস্থাগুলো দুই রকম, এক আঞ্চলিক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা। আঞ্চলিক সংস্থাগুলো শুধুমাত্র অঞ্চল ভিত্তিক দেশগুলো পরস্পর সাহায্য সহযোগিতা করে থাকে। আর আন্তর্জাতিক সংস্থাগুলো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থেকে তারা সমগ্র পৃথিবীর দরিদ্র দূর করার জন্য উন্নয়নশীল দেশে এবং অনুন্নত দেশগুলোতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাদের কার্যক্রম চালিয়ে দেয়। এরকম আঞ্চলিক সংস্থাগুলো সম্পর্কে আমরা জেনেছি। 1 নম্বর জেনেছি সার্ক, 2 নম্বর EU অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি এবং এইগুলো ইত্যাদি। এছাড়া আমরা জেনেছি যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে UN, ইউনাইটেড নেশনস জাতিসংঘ, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ অর্থাৎ ইসলামী সংস্থা। তাহলে এই সংস্থাগুলো সারা পৃথিবীতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ আমরা যেহেতু দক্ষিণ এশিয়ায় বাস করি, আমরা এশিয়ায় বাস করি, আমরা আজ এশিয়ারই একটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা, তার নাম সার্ক। এই সার্ক সম্পর্কে জানবো, বুঝবো এবং পড়ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলুন আমরা এই সার্ক সম্পর্কে জানি।
সার্ক 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায় প্রথম সম্মেলনের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু করেছিল। এই সার্কের স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু ওনার স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ওনার স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছিলেন বাংলাদেশের আর এক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। তাহলে আমরা এই সার্ক সম্পর্কে একটু জানলাম। এই সার্কের জন্ম হয়েছিল 1985 সালের 8 ডিসেম্বর। সার্কের জন্ম হয়েছিল 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায়। তাহলে আমরা জানলাম 1985 সালের 8 ডিসেম্বর ঢাকায় প্রথম সম্মেলনের মধ্যে দিয়ে এই সার্কের যাত্রা শুরু হয়েছিল। আর সার্কের স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর পরবর্তী পর্যায়ে স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ। তাহলে আমরা এই সার্ক সম্পর্কে মোটামুটি গঠন সম্পর্কে একটু জানলাম। এই সার্কের অতীতে বা সার্কের প্রথমে সদস্য রাষ্ট্র ছিল 7টি, বর্তমানে সদস্য রাষ্ট্র 8টি। তাহলে আমরা সার্কের এক নজরে এই রাষ্ট্রগুলো সম্পর্কে জেনে গেছি। সার্ক যখন গঠিত হয়েছিল তখন এর সদস্য রাষ্ট্র ছিল 7টি, বর্তমানে এই সদস্য রাষ্ট্র 8টি। এবং সর্বশেষে যে রাষ্ট্রটি এসেছে তার নামটা আমি জানিয়ে রাখি, আফগানিস্তান। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সার্কের সদস্য রাষ্ট্র সম্পর্কেও জেনে গেছি। এবার দেখব এই সার্কের স্তর। সার্ক কটা স্তরে কাজ করে? এই সার্কের আমরা আরেকটু জেনে নিই। সার্কের পুরো নামটা কি? সার্ক, SAARC, সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে আমরা এই সার্কের পুনরূপে জেনে গেছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এবার আমরা এই সার্ক কটা স্তরে কাজ করে এটা আমরা জানব। সার্ক সাধারণত 5টি স্তরে কাজ করে। সার্কের স্তর 5টি। সার্কের স্তর 5টি। সার্ক তার 5টি স্তরের মধ্যে দিয়ে এই সমগ্র কাজ সম্পন্ন করে। 1 নম্বর, রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন। 1 নম্বর কি কাজ করে? রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলন। সার্ক কি করে? সার্কের সদস্য রাষ্ট্রগুলো, যিনি প্রধান বা সরকার প্রধান, তারা একত্রে বসে একটা শীর্ষ সম্মেলন আয়োজন করে। এই শীর্ষ সম্মেলনের মধ্যে দিয়ে তাদের পারস্পরিক সহযোগিতা, তারা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করে। 2 নম্বর, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন। প্রত্যেক সদস্য রাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী থাকেন, বিদেশ মন্ত্রী বা ফরেন মিনিস্টার যাই বলি, এই রাষ্ট্রের মন্ত্রীদের ওনারা একত্রিত বসে দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারাও আলোচনা করেন। এরপর থাকে স্ট্যান্ডিং কমিটি। 3 নম্বর,
স্ট্যান্ডিং কমিটি। তাছাড়া সার্কের একটা কমিটি থাকে, এই মন্ত্রী ছাড়াও একটা কমিটি থাকে। এই কমিটির বৈঠক বসে, এই বৈঠকে পরস্পরের মতামত, তাদের ভিতরে আলোচনা এবং বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ে তারা আগের থেকেই তারা আলোচ্য বিষয় নির্ধারণ করে রাখে। এই স্ট্যান্ডিং কমিটিও একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। নাম্বার 4, টেকনিক্যাল কমিটি। 4, টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটি হল সার্কের একটা উল্লেখযোগ্য কমিটি। এই কমিটি তাদের কৌশল নির্ধারণ করে, তারা কোন বিষয়ে কোন কৌশলে অবলম্বন করবে, তারা কিভাবে সমস্যা সমাধান করা যাবে ইত্যাদি বিষয় নিয়ে এই টেকনিক্যাল কমিটি কাজ করে থাকে। এছাড়া আরো লাস্ট যে কমিটি রয়েছে, 5 নম্বর কমিটি রয়েছে সার্ক সচিবালয়। সার্ক সচিবালয়। তাহলে আমরা জানলাম সার্কের যে স্তর রয়েছে, 5টা স্তরের মধ্য দিয়ে সার্ক তার কাজ সম্পন্ন করে থাকে। 1 নম্বর যে স্তরটা জেনেছি, এই স্তরটা আমরা জানি রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সম্মেলন। 1 নম্বর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সম্মেলন। 2 নম্বর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। 3 নম্বর স্ট্যান্ডিং কমিটি। 4 নম্বর টেকনিক্যাল কমিটি। আর 5 নম্বর হচ্ছে সার্ক সচিবালয়। এই 5টা স্তরের মধ্যে দিয়ে সার্ক তার সমগ্র কার্য সম্পন্ন করে থাকে। তা ক্লিয়ার? পরীক্ষা যদি আসে যে সার্কের স্তরগুলো কি কি ব্যাখ্যা করো, তাহলে আমরা স্তরগুলো লিখবো। সার্কের স্তর মোট 5টা। এই 5টা স্তরকে আমি যেভাবে বলেছি এভাবে তোমরা লিখবে। এবার আসুন সার্কের যে সচিবালয়। সার্কের সচিবালয় কোথায়? সার্ক সচিবালয় হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্ক সচিবালয় হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্ক সচিবালয় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডু। আর সার্কের প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। সার্ক প্রধান বা সার্ক সচিবালয়ের প্রধান, সচিবালয়ের প্রধান সেক্রেটারি জেনারেল। সেক্রেটারি জেনারেল। সার্ক সচিবালয়ের প্রধান বা সার্ক প্রধান, ওনার পদের নাম সেক্রেটারি জেনারেল। তাহলে আমরা জানছি সার্কের প্রধান কার্যালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে, আর ওনার প্রধান যে ওনার সেক্রেটারি, সচিবালয়ের প্রধান সেক্রেটারি জেনারেল। প্রতি বছর এই সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি বছর এই সার্কের সদস্য রাষ্ট্রগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা মতকে বোঝানোর চেষ্টা করে। দক্ষিণ এশিয়ায় আমরা জানি 150 কোটি লোক বাস করে। আর এই 150 কোটি জনের লোকের সাহায্য, সহযোগিতা, উন্নয়নের জন্য এই সার্ক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সার্কের সচিবালয় জেনেছি, সচিবকে এবং কখন সম্মেলন হয় এবং তারা কতজন লোকের জন্য, দক্ষিণ এশিয়ার কত কোটি লোকের জন্য কাজ করে যাচ্ছে তাও আমরা জেনেছি। এখন আমরা জানব এই সার্ক উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য সামনে রেখে সার্ক পথ চলছে। আমরা জানি সার্কের মহৎ কিছু উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো শুধুমাত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সামনে রেখে। তাহলে উদ্দেশ্যগুলো আমরা একটু জেনে নেই। উদ্দেশ্যগুলো কি কি? সার্কের উদ্দেশ্য। সার্কের উদ্দেশ্য 1 নম্বর, সার্ক যেহেতু দক্ষিণ এশিয়ার দেশ নিয়ে গঠিত, সেহেতু তার উদ্দেশ্য 1 নম্বর দক্ষিণ এশিয়ার জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন।
দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে সার্ক যেহেতু দক্ষিণ এশিয়ায় বলেছে একটু আগে যে দক্ষিণ এশিয়ার সংস্থা, সেহেতু এই দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার মান যাতে করে উন্নয়ন ঘটে, যাতে করে তাদের জীবনযাত্রার যে জীবন জীবনযাত্রার স্ট্যান্ডার্ড এটা যেন উঁচু হয় সেদিকে তারা কাজ করে। হ্যাঁ, 2 নম্বর তারা যে কাজ করে, 2 নম্বর কাজ হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক এখানে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করা, দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই 3টা বিকাশ নিশ্চিত করতে হবে। তারা যেন সব দিক দিয়ে এগিয়ে যায়, তারা যেন কোনো অংশে পিছিয়ে না পড়ে। 3 নম্বর, দেশগুলোকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করা, নির্ভরশীল হতে সাহায্য করা। দক্ষিণ এশিয়ার দেশগুলো যাতে করে পরস্পরে আত্মনির্ভরশীল হতে পারে, যেন কারো পরে সে নির্ভরশীল না হয়, এই জন্য তাদেরকে একে অপরকে সাহায্য করা এই সার্কের উদ্দেশ্য। 4 নম্বর, সহযোগিতা ক্ষেত্র বৃদ্ধি করা। বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তি হতে পারে, যোগাযোগ হতে পারে, শিক্ষা হতে পারে, যে কোনো ক্ষেত্রে এই যোগাযোগের ক্ষেত্রগুলোকে বৃদ্ধি করা, সহযোগিতার ক্ষেত্রগুলোকে বৃদ্ধি করা। শুধু একটা সেক্টরে নয়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ক্ষেত্রে যাতে করে উন্নয়ন করা যায়, এই ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। 5 নম্বর, অবশ্য আমাদের এই সার্ক সম্পর্কে আরও জানতে হয়। সার্ক যেহেতু দক্ষিণ এশিয়ার সংস্থা, সেহেতু শুধুমাত্র দক্ষিণ এশিয়ার জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য, অর্থাৎ এই 150 কোটি, এখানে লিখেছি 150 কোটি জনগণের জন্য এই সার্ক কাজ করছে। নাম্বার 5, আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করা। পৃথিবীতে যে আমি প্রথমে বলেছিলাম যে 2 রকম সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক সংস্থা। এই আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, যেমন জাতিসংঘ, OIC ইত্যাদি, এই সমস্ত সংস্থার সাথে এই সার্কের একটা সমন্বয়, একটা সহযোগিতা, একটা সম্পর্ক গড়ে তোলা এই সার্কের কাজ। 6 নম্বর, প্রত্যেক রাষ্ট্রের যে আভ্যন্তরীণ যে ক্ষমতা রয়েছে সার্বভৌমত্ব রক্ষা করা। প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। প্রত্যেক রাষ্ট্রের নিজের সার্বভৌম ক্ষমতা অধিকারী এই রাষ্ট্র, তারা নিজেদের ক্ষমতায় চলে, অন্য কারোর শক্তির উপরে চলে না। সো এই প্রত্যেক রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা রয়েছে, এই সার্বভৌম ক্ষমতা লঙ্ঘন না করে প্রত্যেকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো সার্কের উদ্দেশ্য। আরও একটা উদ্দেশ্য রয়েছে, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মোটামুটিভাবে সার্কের উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু জেনেছি।
এক নম্বর উদ্দেশ্য আমরা জেনেছি যে দক্ষিণ এশিয়া জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, অর্থাৎ এই এলাকার যে সমস্ত জনগণ রয়েছে, অর্থাৎ 150 কোটি যে জনগণ রয়েছে, তাদের প্রত্যেকের জীবনযাত্রার মানটা বাড়িয়ে দেওয়া, যাতে করে তারা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে। এক নম্বর কাজ ছিল এটা, উদ্দেশ্য ছিল এটা। 2 নম্বর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ ঘটানো। এই এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশ যাতে ঘটতে পারে, সুষম বিকাশ, প্রত্যেকটা ক্ষেত্রে যেন সুষম বিকাশ ঘটে, তার দিকে খেয়াল রাখাও এই সার্কের কাজ। 3 নম্বর যে কাজটা দেখেছি, দেশগুলোকে আত্মনির্ভরশীল করে তোলা। প্রত্যেক দেশ যেন অন্য পরে নির্ভরশীল না হয়, সে যেন নিজে দাঁড়াতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে তাকে সমৃদ্ধিশালী করে তোলা। 4 নম্বর যে কারণটা আমরা দেখেছি, উদ্দেশ্য দেখেছি, সহযোগিতার ক্ষেত্রে বৃদ্ধি করা। শুধু একটা দিকে আমরা সহযোগিতা করবো না, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান, যোগাযোগ, আরও অনেক ক্ষেত্র রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে এই সহযোগিতার হার বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। এরপরে আমরা দেখেছি 5 নম্বর বিশ্বের যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, যেমন জাতিসংঘ, OIC, এই সমস্ত সংস্থার সাথে সম্পর্ক, সুসম্পর্ক রাখা এই সার্কের আরও একটা কাজ। আরও দেখেছি প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা। একটা রাষ্ট্র যেন আরেকটা রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন না করে, যেন ক্ষতিগ্রস্ত না করে, এদিকেও রক্ষা করা সার্কের প্রধান উদ্দেশ্য। এছাড়া শেষ উদ্দেশ্য, কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা সার্কের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা সার্কের উদ্দেশ্য সম্পর্কে মোটামুটিভাবে জেনেছি। এরপর আমরা জানবো সার্কের সাথে বাংলাদেশের কি সম্পর্ক রয়েছে। সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, সার্কের সাথে বাংলাদেশের যে সম্পর্ক দেখি আমরা। সার্ক এর সাথে বাংলাদেশের সম্পর্ক। সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক, তাহলে আমি প্রথম দিকে আগে যাই। সার্কের স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি। পরবর্তী সরকারের স্বপ্ন বাস্তবায়ন করেছিল জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ। তাহলে এবং ঢাকায় প্রথম সম্মেলন হয়েছিল এই সার্কে। তাহলে যেহেতু প্রতিষ্ঠাতা দেশ হিসেবে সার্ক, বাংলাদেশ প্রতিষ্ঠাতা দেশ, এই প্রতিষ্ঠাতা দেশ হিসেবে সার্কের সাথে বাংলাদেশের সুসম্পর্ক খুব গভীর। এই সার্ক তার প্রতিটা সার্ক সদস্য রাষ্ট্রগুলোর সাথে তারা সম্পর্ক নিয়ে চলছে। এই সম্পর্কগুলো হচ্ছে তার কোন ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, যোগাযোগ, প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশ এই সার্কের সাথে যোগাযোগ রেখে চলছে এবং কাজ করছে। আর আমরা সার্কের যে 8টা দেশ আমরা জানি, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, ভুটান, মালদ্বীপ এবং হচ্ছে আফগানিস্তান। এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য রাষ্ট্র। তাহলে প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছি যে বাংলাদেশের সাথে সার্কের গভীর সম্পর্ক রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং নিজেদের ভিতরে যে আভ্যন্তরীণ যে বিরোধিতা রয়েছে, যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব রয়েছে, একটা রাষ্ট্রের সাথে 8টা রাষ্ট্রের সাথে যে মনোমালিন্য বা যে বিরোধ রয়েছে, এই বিরোধ মিটিয়ে ফেলার জন্য বাংলাদেশ সবসময় প্রত্যেক সার্ক রাষ্ট্রগুলোর সাথে সহযোগিতা করছে এবং একে অন্যকে তারা বিভিন্ন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করছে। তাহলে এই হচ্ছে সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করব। পরবর্তী পর্যায়ে অন্য কোনো ক্লাসে, অন্য ভিডিওতে, অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।